আপনার সেটা হলো যে শেখ হাসিনা আসছেন, মানে হুমকি দিচ্ছেন। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, বিষয়টা হলো যে শেখ হাসিনার আসার খবরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে, একটা বক্তব্যকে আমি ধন্যবাদ দিতেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা, সেটা এই দেখেন, আপনারা আমার সাথে এই কথাটা আমি বলেছিলাম, এই লাইভে আমি এখানে বলেছিলাম যে পলিটিক্যাল রেটরিক ইজ এ কি, আপনার মানে ওয়ান অফ দ্য কি এলিমেন্ট ইন পলিটিক্যাল ফিল্ড, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দ্যাট। ফর এক্সাম্পল, যখন শেখ হাসিনা হুমকি দামকি দেয়, আওয়ামী লীগের এরা মেরে ফেলবে, কেটে ফেলবে, ধরে ফেলবে, সবাইকে শেষ করে ফেলবে, আমি বলছিলাম পলিটিক্যাল রেটরিক এটা জামাতের পক্ষ থেকে আসতেছে না, বিকজ জামাত মানে they want to be too defensive and too soft, too good to other party. That's a wrong ideology. You cannot do that. Political rhetoric, it is one of the number one element right now in Bangladesh. Should be. এই যে আমি এটা পাচ্ছিলাম না বিএনপির পক্ষ থেকে, অবশেষে আমরা পাচ্ছি। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজের সংসদে বক্তব্য রাখতেছেন, এবং আইনমন্ত্রী যেটা বলেছেন, এটা আমি মনে করি এগুলো মাস্ট মানে দরকার ছিল। আপনি দেখবেন আওয়ামী লীগের যারা বর্তমানে খুবই ব্যতিব্যস্ত আছেন, হুমকি দামকি দিচ্ছেন, এরা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবেন। এই বক্তব্য যত বেশি কঠিন বক্তব্য হবে এখানে ঠান্ডা, কারণ শত্রুকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখা, দিগভ্রান্ত করে রাখার চেয়ে সুবিধা আর হতেই পারে না, এবং এরা ডেঞ্জারাস। এটা তারা টেস্ট করে এই যে চলে আসবো এগুলা, শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে আসবে না। আর এবং তারা নাকি ওই যে আমাদের দেখলাম সিলেটের মানে মেয়র একজন ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে আসতে দিবেন না, প্রবাসে আসতে দিবেন না। আমি জানি না মানুষ এতটা মূর্খ হয় কিভাবে, এবং জ্ঞান গরিমান লেখাপড়া না থাকলে যা হয় তাই হয়েছে। এবং এই যে এদেরকে ফ্যানাটিকভাবে তৈরি করা হয়েছে, অজ্ঞ মানে লোকদেরকে ধরেন, এখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 40টা বিমান নিয়ে উনি মানে বাংলাদেশে নামবেন। 40টা বিমান যদি সরকারে যদি অনুমতি না দেয়, আপনি একটা বিমান নিয়ে যেতে পারবেন? একটা বিমানও যদি অনুমতি না দেয়, আপনি কি বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা বাংলাদেশের গভর্নমেন্টের অথরিটি না নিয়ে আপনি বাংলাদেশের এয়ার স্পেসে ঢুকতে পারবেন? সম্ভব? বলেন আপনি আমাকে। ইভেন যদি আপনি মানে কমান্ড কি করেন, ডিনাই করেন, মানে ইউ আর সাবজেক্ট টু শট ডাউন। ইয়েস ইট ইজ, দ্যাটস আ ল। আপনি যদি কমান্ড না মানেন, তারা মানে আপনাকে মানে গুলি করে মানে ভূপাতিত করে দিতে পারে এই বিমান। এটা সেফটি সিকিউরিটি, এবং এটা অ্যালাউড বাই অল ইন্টারন্যাশনাল মানে ল। তো তারা বলছে কি আমরা 40টা বিমান নিয়ে একসাথে নামবো। মূর্খতা কত প্রকারও কি যদি আপনি দেখতে চান পৃথিবীতে, আওয়ামী লীগের মানুষ যারা আছে তাদের ভিতরে আপনি দেখতে পারবেন। আপনি কিভাবে বিমান আপনি, এবং শেখ হাসিনা বিমান যদি সরকারে বলে এই বিমান আপনি নামতে পারবেন না, যে বিমান সংস্থা আনবে সেই বিমান সংস্থা তো আনতে পারবে না এভাবে অনুমতি ছাড়া। উনার মতো একজন ব্যক্তিকে সরকারের সাথে যোগাযোগ করতে হবে, তাকে বলতে হবে, আপনি চাইলেই নিয়ে আসতে পারবেন। এবং প্যাসেঞ্জারের লিস্ট আছে না, সরকার কি এমনিতেই এগুলো কি এভাবেই চলে? তো এগুলো হচ্ছে বুতুরে কথাবার্তা। এগুলো তারা একটা মানে কি বলে একটা ওয়েভ ক্রিয়েট করতে চায়। এবং সরকারের গত কয়েকদিনে আমি সরকারকে ধন্যবাদ দেই, সরকারের রেটরিক আস্তে আস্তে আরো কঠিন রেটরিক আসুক, এটা আমরা চাই। কারণ এই জায়গাতে রেটরিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বেনজির আসছে, বেনজির যখন বাংলাদেশে নিয়ে আসা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গতকালকে খেলা এমনিতে ফাইনাল অনেক ক্ষেত্রে হয়ে যাবে। বেনজিরের জন্য তারা অপেক্ষা করতেছেন, যে কোন সময় মানে চলে আসবে এটা। রাইট, ইটস আ ফাউল টক, ডেফিনেটলি ইটস আ ফাউল টক। এটা ফাউল টক। এগুলা তারা টেস্ট করে তারা কিভাবে বর্তমানে আছে। আইনমন্ত্রী বলেছেন আত্মসমর্পণের কোনো সুযোগই নাই। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসা মাত্রই ওনাকে জেলে যেতে হবে এবং তার বিচার প্রক্রিয়া শুরু হবে। দ্যাটস দ্য বটম লাইন। এখানে আর কোনো প্রক্রিয়াই নাই, কারণ সে পালিয়ে আছে। এবং সরকার কয়েকবার তাকে মানে ভারতীয় হাইকমিশনের গভর্নমেন্টের কাছে তাকে ফেরত দেওয়ার এবং তাকে ফেরত আসার আহ্বান জানিয়েছে, যোগাযোগ করেছে। সুতরাং উনি একজন এই মুহূর্তে তার সব প্রচেষ্টাই ব্যর্থ এবং শেষ। আচ্ছা, গেল একটা জিনিস। সো আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ। আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা শিক্ষামন্ত্রী, আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী আছেন, ওনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। শিক্ষামন্ত্রীটাকে হেল্প করবেন আপনারা। কেন আমি অনুরোধ করি? এই কারণে, ইয়াস, উনি এক্সাজারেট করেছেন। উনি এই সময়ে, বন্যার সময়ে এই পরীক্ষাগুলো অবশ্যই স্থগিত করা উচিত ছিল। কিন্তু প্রশ্ন হলো উনি যে কারণে করেছে তার ব্যক্তিগত লাভের জন্য করেন নাই, দলীয় লাভের জন্য করেন নাই। উনি মনে করেছেন যে এটা ভালো, শিক্ষার্থীদের জন্য করা উচিত। কিন্তু এই ক্ষেত্রে এটা রং হয়েছে। কিন্তু যেভাবে উনার বিরুদ্ধে তারা মানে মাঠে নেমেছেন, বিভিন্নভাবে অপপ্রচার এবং যে নোংরা ভাষা ব্যবহার করেছেন, আনএক্সেপ্টেবল। ওয়াই? দেখেন, আমি আপনাকে একটা জিনিস বলি। শিক্ষামন্ত্রী হিসাবে এহসানুল হক মিলনের যোগ্যতার কোনো অভাব আছে এটা আপনি বলতে পারবেন না। আপনি বিএনপিকে পছন্দ করেন বা না করেন, যাই করেন, আপনি তো জানেন তো যে কয়েকজন মানুষকে তার লেখাপড়ার এরিয়ার মানে অনুযায়ী মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। হি ইজ দি only one person আইনমন্ত্রীর পরে, ইজ ওয়ান অফ দেম। এবং উনি ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এটা যে ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার আমলের মতো হয়েছে তা তো না। কিন্তু এবং দেখেন ছাত্ররা তারা
এই যে গতকালকে আমি আবারও মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে। কেন দিতে হবে? উনি গতকালকে স্বীকার করেছেন এই প্রথম। দেখুন বিএনপির স্ট্র্যাটেজি ছিল প্রথমে ইজি গো হয়ে আওয়ামী লীগকে ঠান্ডা রেখে, ভারতকে ঠান্ডা রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আপনি জীবনে এটা করতে পারবেন না, এটা আমরা প্রথম থেকে বলছি। এখন আপনারা খুলস থেকে বেরিয়ে আসছেন, থ্যাঙ্কস টু দ্যাট, থ্যাঙ্কস ফর দ্যাট, রাইট? বাট উনি বলেছেন যে কয়েকটা জিনিস ধ্বংস করেছে গত ফেসিস সরকার, এবং বলছেন পতিত স্বৈরাচার, এইভাবে বলেছেন, এবং আমি তাকে ধন্যবাদ দিই এই কারণে। উনি বলেছেন কি, নাম্বার ওয়ান, স্বাস্থ্য, অন্য একটা দেশকে সুবিধা দেওয়ার জন্য গ্রেট মানে স্টেটমেন্ট এবং স্পিচ। তারপরে বলছেন কি, আমাদের এডুকেশন ব্যবস্থা ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ ভারতের সাথে মিলে। এই চারটা বিষয় ধ্বংস করে দিয়েছে একদম। নাম্বার ওয়ান, স্বাস্থ্য ব্যবস্থা। ওয়াই? ভারতের উপর ডিপেন্ডেন্সি বাড়ানোর জন্য। আপনারা জানেন হেলথ ইন্ডিয়া বাংলাদেশিদের হেলথ ট্যুরিজমে বিলিয়নস অফ ডলার্স মানে কামিয়েছে ভারতীয়রা, বিলিয়নস অফ ডলার্স, রাইট? তারা কামিয়েছে। গেল একটা সেকেন্ড হলো শিক্ষা। একটা দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। এটা আপনার বক্তব্য না, আমারও এটা সবাই আমরা জানি, এটা আগ থেকেই বলা হচ্ছে। মানে আপনার এটা একটা মানে একজন ফিলোসফার উনি বলেছিলেন, এবং যে কোনো দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। এবং আমি নামটা ভুলে গেছি, কিন্তু আপনি দেখেন এই কথাটা কতটা বাস্তব, এবং ভারত কতটা একুরেট ভাবে এই কাজগুলো সচিবদেরকে দিয়েছিল ভারতপন্থী হিন্দু সচিবরা, তারা এই কাজটা করেছে। আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, মেহেদি হাসান উইল মেট মেহেদি হাসান। আচ্ছা, আমি আপনাকে বলি ঘটনাটা এখন দেখেন। এবং ফাইনালি প্রধানমন্ত্রী সংসদে এই বিষয়টা মানে হি লেইড আউট দিস ইস্যুস, অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম সো হ্যাপি উইথ দ্যাট অন্তত সরকারের সামনে সংসদে এটা স্বীকার করে নেওয়া হয়েছে অফিসিয়ালি বাই দ্য গভর্নমেন্ট, দ্যাট এই কাজটা তারা করেছে সংস্কৃতিতে। এই যে আপনি দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না, এগুলো আমি বলতে চাই না, অন্যান্য যারা আছে তাদের মতো কি পরিমাণ দালাল এবং রোড এজেন্ট তৈরি করেছিল। ফেরদৌস, রিয়াজ, আপনার নুসরাত ফারিয়া, তারপরে আপনার পূর্ণিমা না, নাম কি, ওই যে অরুণা বিশ্বাস, তারপরে আপনার আরো যে কমসে কম 20 জন অ্যাক্টিভ নায়িকা নাটক প্লাস চলচ্চিত্রের, যারা ভারতের রয়ের এজেন্ট ছিল, এবং তারা অন দ্য রস প্যারোল। Yeah, this to get paid, I mean, every month. That's what it is. Particularly Firdaus, রিয়াজ, এরা তো একদম, এবং নুসরাত ফারিয়া, never believe নুসরাত ফারিয়া. This bitch is an active agent. Trust me. তার কথাবার্তা স্টাইল, তার যদি দেখেন, এবং এটা তার কিভাবে। Now, do you need any documentations to understand or to prove it? You don't have to, because you have to understand. আমি এই জন্য বলছি যে বাংলাদেশের সরকারের একটা ট্রেনিং সেন্টার করা দরকার। কি ট্রেনিং সেন্টার? এটা আমি আমি যদি ক্ষমতা থাকতাম আমি এই কাজটা করতাম। কিভাবে? প্রথম কথা হলো, এটা তো করা দরকার যে প্রত্যেক এমপি যারা আছে তাদের ইন্টেনসিভ কোর্সে যাওয়া দরকার। সেটা কি? সেটা আন্ডারস্ট্যান্ডিং দ্য গভর্নমেন্টস ফাংশন, হাউ ডাজ গভর্নমেন্ট ওয়ার্ক, এবং এই যে মানে টোটাল শাসন ব্যবস্থার উপরে, এবং আপনার মানবাধিকারের উপরে, আন্ডারস্ট্যান্ডিং দি লেজিসলেটিভ প্রসিডিওরস, এগুলোর উপর একটা ইন্টেনসিভ কোর্স করা দরকার প্রত্যেক এমপির, কমসে কম 1 সপ্তাহ বা 2 দিনের মানে ক্রাশ কোর্স যেটাকে আমরা বলি, এটা জানা তাদের মাস্ট বি দরকার। আমি বিশ্বাস করি 80% এমপিস উইল ফেইল ইফ ইউ টেস্টিফাই দেম, মানে ওর ইফ ইউ টেক এ কম্পারেটিভ টেস্ট, আই মিন রিগার্ডিং দিস স্টাফস, রাইট? সো তারা ফেল করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা জানি এরা কারা এমপি হয়েছেন, এর বিরুদ্ধে বলার অপেক্ষা রাখে না। সেকেন্ড থিং হলো, এবং যারা নীতি নির্ধারক আছেন এই এমপি বা মন্ত্রীদের ভিতরে, মানে বেছে বিরোধী দল সরকারি দল থেকে কমসে কম 100 জনকে অ্যাক্টিভলি আমেরিকান রাজনীতি অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা, এটাতে কিভাবে ইম্প্যাক্ট করে বাংলাদেশকে, ওইটার উপরে তাদের নজর দেওয়া প্লাস কোর্স করে তাদেরকে জানিয়ে দেওয়া যে হাউ ডাজ ইট ওয়ার্ক। এবং ভারতীয় গভর্নমেন্ট অ্যান্ড মানে প্ল্যান বা প্রজেক্ট অ্যান্ড অ্যাকশনস অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য এইটা তাদের জানা দরকার। তখন কি হবে জানেন? তারা বুঝতে পারবে, সিদ্ধান্ত নিতে তারা মানে খুব ত্বরিত হবে, এবং দে ক্যান রান দ্য গভর্নমেন্ট। ইফ দে ডু নট নো অ্যাবাউট আমেরিকান পলিসি, হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা, দে হ্যাভ নো আইডিয়া। তারা জানে না সিভিল মিলারকে, রাইট? আর কারা মানে বর্তমানে মানে আপনার এই যে মানে যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, কি পলিসি বর্তমানে আসছে, প্রতিটা পলিসি কিভাবে ইম্প্যাক্ট করবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে, এটা ভারতের আছে। তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা আমেরিকান পলিটিক্স ওয়াচ করে, বিকজ কোনো না কোনোভাবে এই পলিটিক্সটা তাদেরকে ইম্প্যাক্ট করে, আমাদের সবাইকে ইম্প্যাক্ট করবে। এটা আমি বারবার বলছি। প্রতিদিন কি হয় আমেরিকাতে আমি আপনাকে বলি, আপনারা শুনলে অবাক হবেন। দ্য ওয়ার্ল্ড কোর্ট, ডু ইউ নো দ্য হুইচ ওয়ান ইজ দ্য, মানে যাদেরকে বলা হয় ওয়ার্ল্ড কোর্ট বা মানে পৃথিবীর মানে আদালত, মানে ওই অর্থে মানে সরকারি ব্যবস্থার
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে পৃথিবীর আদালত বলা হয়। ডু ইউ নো ওয়াই? বিকজ এই সুপ্রিম কোর্টের রায় কোনো না কোনোভাবে দেখবেন আপনার জীবনে, মানে অথচ আপনার আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো না কোনোভাবে আপনাকে ইম্প্যাক্ট করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, উই ক্যান ডিবেট অন দিস, মানে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, how it is you are being impacted by the US Supreme Court's judgments or verdicts, ladies and gentlemen. Trust me, every single day, ইমিগ্রেশন তো ডাইরেক্টলি আপনি ইম্প্যাক্টেড, এটা তো বলাই রাখে না। অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের প্রজেক্ট অফ দ্য গভর্নমেন্ট, সব কিছুতে কোনো না কোনোভাবে আপনি জড়িত। এর জন্য এটাকে বিশ্বের কোর্ট বলা হয়, মানে আমেরিকান সুপ্রিম কোর্টকে। আমি আপনাকে বলি, এগুলা এদেরকে জানিয়ে দিতে হবে যেন এটা, এবং ভারতের মানে সরকারের কাজটা, আমি এটা বারবার বলে আসছি, আমি তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছি যে আমাদের অধ্যাপক শহীদুজ্জামান স্যার আছে, উনাকে নিয়ে ভারত ওয়াচ কমিটি, ইন্ডিয়ান ওয়াচ কমিটি, যারা খালি শুধু ইন্ডিয়ানকে দেখবে, ইন্ডিয়ান রয়ের কার্যক্রম দেখবে আর ইন্ডিয়ার বিষয়টা দেখবে, এবং তাদের সাথে আর কয়েকজন মিলে যারা আমেরিকান পলিটিক্স দেখবে। আমেরিকাতে প্রতিদিন কি হয়? ইফ ইউ ডোন্ট নো দিস স্টাফ, ইউ ক্যান রান দ্য গভর্নমেন্ট। আপনি বাংলাদেশে বসে খালি বাংলাদেশকে দেখে যদি রাষ্ট্র পরিচালনা করতে যান, আপনি ফেল করবেন, অবভিয়াসলি আপনি ফেল করবেন। আমি জানি না, আমরা জানি এটা কেন আপনি ফেল করবেন। দ্যাটস হোয়াট ইট ইজ। সো ইট ইজ, ইয়া, সো এটা আমি অনুরোধ করলাম সবাইকে, মানে আমি সরকারকে আগেও বলতেছি, দেখুন এগুলো সরকার একদিন করতে হবে, না করলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। এই যে আপনি দেখেছেন তো, যখন এই যে তেলের যে সংকট হলো ইরান যুদ্ধের কারণে প্রথম দিকে বাংলাদেশের, আপনি দেখেছেন ভারত এই সংকটে পড়ে নাই। কেন জানেন? কারণ ভারতীয়রা অনেক আছে যারা জানে এই যুদ্ধ লাগতে পারে, এবং তাদের মানুষ আছে কোনো না কোনোভাবে, ইন্ডিয়ান বংশোদ্ভূত বিভিন্নভাবে আছে, তারা এটা বলে দিছে, এবং এই জন্য তাদের প্রেপারেশনটা ছিল। আমাদের প্রেপারেশন ছিল না। আমি জানতাম, একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত আমি, কারণ আমি যুদ্ধ লাগার 3 মাস আগে বলেছিলাম। এটা আপনারা নিশ্চয়ই জানেন, এই প্ল্যাটফর্মে বসে আমি বলেছি, যদি মানে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ না হয়, তে মনে করবেন এটা পৃথিবীর সব অষ্টম আশ্চর্য। এই কথাটা আমি এক্স্যাক্টলি বলেছিলাম। তাহলে আমি জানলাম কিভাবে? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, or you have to know the characteristics of the world politics and the US government. Right? When you know that, you know there's something, which one is the next? আমি এখন বলে দিতে পারবো, মানে এটা ইরান যুদ্ধের পরে পরবর্তী মানে কি আসতে পারে, আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারবো, লিস্ট বলে দিতে পারবো। আপনি দেখবেন, মিলাতে পারবেন 1 বছর 6 মাস পরেও যে কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো এখানে ঘটতে যাচ্ছে, তার কোনো বিকল্প নেই। এই যেখানে আমি বলেছিলাম একটা জিনিস, যে ইরান exaggerating the মানে টোটাল আউটকাম। ইরান ওয়াজ ইন এ গুড পজিশন আফটার দিস ওয়ার, বাট এগেইন তারা ডিফায়েন্ট, they didn't bother anything, right? So এখন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন যুদ্ধের একটা স্কেল হচ্ছে, ফুল স্কেল ওয়ার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে, এবং এই যে ধ্বংস বা ডিস্ট্রাকশন হচ্ছে এই মুহূর্তে, দরকার ছিল না। আমি ইরানকে বলেছিলাম যে আপনারা প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা আছে, আপনারা মেনে নিয়ে জাস্ট সেটেল ডাউন। না, তারা এটা করবে, এটা মানবে না, এটা করবে না, যুদ্ধ লাগছে, আপনি কি করতে পারবেন? এখন ধ্বংস হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনি কোনো আক্রমণ করতেছেন না, আপনি করতেছেন এখানে, দ্যাটস ইট, এই মুহূর্তে। এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এখানে, দে হ্যাভ মানি, দে ক্যান ফিক্স ইট। বা আপনার যে মানে ক্ষতি হচ্ছে সেটা আপনি কীভাবে পোষাবেন? তারা এখানে মানে নাই, এবং দে আর ভেরি আপনার এই যে মানে ইউএস মানে ইরানিয়ান গভর্নমেন্ট যে, দে আর ভেরি এক্সট্রিম রাইট নাও, দে শুড নট ডু দ্যাট। এবং এটার এই মুহূর্তে এই যুদ্ধ যদি অন্যভাবে যায়, কারণ এখন সবাই বিরক্ত, এখন ধরেন ইরান ওয়াজ ইন এ pretty good position, এবং I think they lost this position. I don't know what's going to happen next time, but definitely President Trump, he cannot stay in this war for a long time because there are many reasons why, right? এটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এভরিথিং সেটেল ডাউন রাইট নাও। ইনফ্লেশন কমেছে, মানে যুক্তরাষ্ট্রের, সুতরাং যুদ্ধ চালিয়ে যেতে তো সমস্যাই নেই আমি দেখতেছি মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে লাভটা কি? আপনি ইরান একটা মানে ড্রাইভিং সিরিজ ছিল, সেখান থেকে তাদের পতন হয়েছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি তারা আরও আগেই কিছু শর্ত মেনে নিয়েই অন্তত আপাত দৃষ্টিতে তার শেষ করা উচিত ছিল, বাট দে ডিডন্ট ডু ইট। আই ডোন্ট নো ওয়্যার ইট উইল এন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই আজকে, খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনারা দেখবেন। আপনারা এই লাইভের মধ্যে আমি বলতে চাই, আপনারা যারা এই আমাদের বাংলাদেশি যারা ভারতে যান চিকিৎসার জন্য, চিকিৎসা করাতে যান, বিশেষ করে আপনারা তো জানেন, যেখানে বাংলাদেশিকে গতকালকেও পশ্চিমবঙ্গে একজন বাংলাদেশি পর্যটককে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি জানি না সত্য মিথ্যা, আমি শুনেছি। এবং বাংলাদেশিরা আক্রমণের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আমার এতে কোনো বিন্দু মাত্র কোনো ধরনের দুঃখ নাই, আমার কোনো মানে অনুশোচনও নাই। ওয়াই? বিকজ আপনি মার খাওয়ার জন্য যাচ্ছেন, জেনে শুনেই যান। আপনি এমন কোনো চিকিৎসা নাই যা বাংলাদেশে এখন হচ্ছে না, এবং আপনি যাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড, আনলেস জীবন রক্ষাকারী বা লাইফ থ্রেটেনিং না হলে আপনি কেন ভারতে যাবেন? এটা, এবং এখন যদি আপনি মার খান, পৃথিবীতে এমন বেহায়াপনা আমি আমার জীবনে দেখি নাই। আপনি টাকা নিয়ে টাকা দিচ্ছেন তাদেরকে, এটা তাদের, দে নিড ইট,
দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ আ লাইভলিহুড, দিস ইজ আ পার্ট অফ দ্য ইকোনমি অ্যান্ড জিডিপি। দিচ্ছেন, তারপর আপনাকে লাথি মেরে গালিগালাজ করে দিচ্ছে। সেই দেশে আপনি বেহায়ার মতো কেন যাবেন? আমি তো যাবো না। আমি যদি দেখি যে আমার মৃত্যু হয়ে যাবে ভারতে না গেলে, চিকিৎসা না নিলে, আমি বলবো আলহামদুলিল্লাহ, লেটস এমব্রেস ইট। কিন্তু তারপর আমি ভারতে যাবো না। যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি আপনার এই কথাটা বলছি আল্লাহর উপর ভরসা করে। আচ্ছা, যে ডাক্তারদের কাছে যান আপনি, সেই ডাক্তারদের কাছে যান এবং যে চিকিৎসা করেন আপনি, রাইট? আপনাকে আজকে আমি একটা জিনিস দেখাতে চাই। এইসব ডাক্তারদের কাছে যান তো আপনি, রাইট? দেখেন আপনি কোন ডাক্তারের কাছে যান, আপনি দেখেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এটাতে আমি দেখে তো তাজ্জব বনে গেলাম। আচ্ছা, কোথায় কোথায় গেল? আচ্ছা, একটু আগে আমি একটা জিনিস দেখলাম, এটা দেখে তো আমি তো বনে গেলাম। এমন ডাক্তারের কাছে যান। আচ্ছা, কোথায়? আচ্ছা, এই দেখেন একটা ভিডিও। এই ভিডিওতে ডাক্তাররা, স্পেশালিস্ট ডক্টর যারা ইন ইন্ডিয়া, তারা একটা মূর্তিকে এসে স্বাস্থ্য পরীক্ষা করতেছে। কোন কোন ডাক্তার মাধ্যমে আপনি চিকিৎসা করান আপনি জেনে যান একটু। এই দেখেন, 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 এই দেখেন, এই দেখেন। আমি একটু দেখালাম, সেটা কি? যে ডাক্তারদের মাধ্যমে আপনি চিকিৎসা করান, আপনার বাড়ি ঘর বিক্রি করে চিকিৎসার জন্য ভারতে যান, এরা আপনার চিকিৎসা করে। আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছে, বিবেক নাই যে একটা মূর্তি কখনো মানে তার জীবন থাকতে পারে না, তার জীবন থাকার কথা না। আমি জানি না, এই ধর্মটা বিষয়ে আমার এখন প্রচন্ড ধরনের সন্দেহ লাগে। এটা কিসের ধর্ম? কোন ধরনের ধর্ম এটা? এটা কি কোনো ধর্ম হতে পারে? মানুষের মানে আল্লাহর প্রদত্ত সৃষ্টি, এই সেরা সৃষ্টির বিবেক, বিবেচনা, জ্ঞান, গরিমা, শিক্ষা, সবকিছু যেখানে বিসর্জন দেওয়া হয় ধর্মীয় মানে বিশ্বাসের কারণে, সেই ধর্মটা সত্যিকার অর্থে কোনো কল্যাণকর ধর্ম হতে পারে কিনা সেটা ডিবেট এখন হওয়া উচিত। কেননা এগুলো কোনো না কোনোভাবে আমাদের পৃথিবীটাকে নষ্ট এবং ইম্প্যাক্ট করতেছে। এটা আমি মনে করি এটার এ বিষয়ে আমাদের ইন্টারন্যাশনাল ডিবেট হওয়া দরকার। দিস ইজ টু মাচ, টু মাচ। শুধু এইটা না, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি। দেখেন, যারা, আচ্ছা কোথায়, যারা ভারতে, বাংলাদেশের আপনার যারা আত্মীয় স্বজন আছে, কোনো মহিলা যেন ভারতে না যায়। গণরেপের শিকার হবে আগামীতে যদি ভারতে যায়। বাংলাদেশি যারা আছেন, এর ভিতরে যদি আপনার ড্রেস থাকে মুসলিম ড্রেস, সেই সম্ভাবনা, এবং তারা জানে আপনি ভারতীয় না, সম্ভাবনা আছে আপনি গণরেপ বা গণধর্ষণের শিকার হওয়ার। সেটা আমার বক্তব্য না, সেটা খুব ভারতীয় ভাই যারা আছেন, লিবারেল মানুষ, সেন্সিটিভ, জ্ঞানী মানুষ যারা আছেন, এখনো উগ্র না, মূর্খ না, অপদার্থ না, শুভেন্দুর মতো না, তারা কি বলছেন আপনারা শুনেন, শুনেন। If you're a woman in India, leave India. I'm being dead serious. Paise kamao and leave India ASAP. What I'm about to tell you is not for the faint-hearted. I have physically felt uncomfortable getting to know about this. A 13-year-old girl in Rajasthan goes missing. She reaches out to an auto driver for help. The auto driver, saying कि मैं तुम्हारा मदद करूंगा, takes her to a secluded area and rapes her. Not only does he rape her, he sells her off to a hotel. The hotel owner and his family men then gang rape that 13-year-old girl. They gang rape that 13-year-old girl and then they pimp her out. They pimp her out to the guest men coming to the hotel, as if she is some room service sex doll. In 5 days' time, this 13-year-old girl is raped by 30 men. Okay. 30. আচ্ছা, তো আপনারা শুনলেন আমার বক্তব্য না। যাদের বাংলাদেশি মহিলা যারা ভারতে যাবেন উপযুক্ত বয়সের, বি কেয়ারফুল। আপনি যদি গণরেপ হন, ধর্ষণের শিকার হন, which is most likely, don't blame anyone. Bangladeshi government should not even talk about a single word if you get raped over there. This is the message from an Indian brother, and he's Hindu too. There are good people everywhere. But this is the situation. এবং তারা এটা বাংলাদেশে মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল দর্শনটা, মানে আওয়ামী লীগের মাধ্যমে। যদি এটা এখানে চলছে, এটা র্যাশ টেনে দেওয়ার সময় এসেছে। একটা ভালো কাজ সরকার করেছেন, ধন্যবাদ দিই আজকে সরকারকে, দিতেই হবে। সেটা কি জানেন? প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এখানে তারা মানে বর্ডারে তারা মাদকের প্রজেক্ট রেডি করেছিল, বাংলাদেশের মানুষকে মাদকাসক্ত করে দেশটাকে ধ্বংস করে দেওয়া, পার্টিকুলারলি তরুণ প্রজন্মকে
the government has realized and took actions. We told them. We've been talking about it for a long time. That's a policy, Indian policy. Where did they get it? They don't get it from them. They inherited from somewhere. We know which country. তারা এখানে মধ্যপ্রাচ্যের একটা দেশ, এদের পলিসি ভারত বাংলাদেশে যা করে তারা সেখান থেকে প্রতিটা শব্দ ইম্পোর্ট করে। বিশ্বাস করে, এই জন্য আমি বলছি 100 জন এমপি মন্ত্রীকে বিএনপির সবচেয়ে টপ লেভেলের অথবা ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন বিএনপির হাল ধরবেন তাদেরকে একটা ইনস্টিটিউশন করা দরকার। শুধু সেখানে হবে আমেরিকান রাজনীতি আর হচ্ছে ভারতের আগ্রাসন, যেটা কিভাবে কাজ করে আর তাদের পলিটিক্স। দেখবেন বাংলাদেশ উইল বি বেটার অফ, 100% বেটার অফ। আপনি যদি এগুলো না জানেন আপনি চেষ্টা করে পারবেন না। সরকার মাদক কেনা বেচা মৃত্যুদণ্ড দিয়েছে। ধন্যবাদ, যদি কোনো কিছু দিতে হয় ঘুমাইবার আগেও আপনি দিয়ে যাবেন। দ্যাটস ম্যাটার আপনি বিএনপিকে পছন্দ করেন না করেন, আপনি জামাত করেন, আওয়ামী লীগ করেন, শুধু মানুষ এবং বাংলাদেশি এবং আপনি আপনার পরিবারে বিশ্বাস করেন, এটা হলে মোর দেন না সরকার। আমি সরকারকে আরও একটা অনুরোধ করে যাচ্ছি, সেটা হলো আমাদের এখন যেটা দরকার, উইচ ইজ আমরা শুরু করেছি এটার সাথে সরকারকে বলতেছি বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে, যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে বলছি, এখন যাদের সাথে যোগাযোগ আছে তো অনেকের সাথে আছে, আমরা এদের সবার সাথে আমরা একসময় কথাবার্তা হতো, এরা এখন কেউ মন্ত্রী কেউই। তবে আমি আপনাকে আমি বলছি যে প্রবাসীদের বিষয়ে এখন বলছি যে প্রবাসী নির্যাতন বা হয়রানি আইন, একটা আইন চাই, প্রবাসী সম্পদ সুরক্ষা আইন, একটা আইন সরকারকে করতেই হবে। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ইন্টারভিউ নিয়েছিলাম, আপনারা জানেন, আমি উনাকে বলেছি, উনি যে আসছিলেন এখানে, আমি নুরুকেও বলেছি, মাননীয় মন্ত্রী নুরুকে, তাকেও আমি বলেছি যে আপনারা এগুলা করতে হবে। বিশেষ করে প্রবাসীদেরকে সবচেয়ে বেশি হয়রানির শিকার এই যে কাজ কনফার্ম না করে বিদেশে পাঠানো। এটা আমাদের বক্তব্য 7 বছর থেকে আমরা বলতেছি কি যে আপনি যখন প্রবাসে পাঠাবেন এটা নিশ্চিত করা, সে যদি জেনে শুনে বিষ খাইতেও যায়, দ্যাটস ফাইন। আপনি বিষ খাইতে যাচ্ছেন, দুষ্ট করবেন না, আপনি কিন্তু বিষ খাওয়ার ভিসা, সেখানে গিয়ে আপনি বিষ খাবেন, ফেয়ার এনাফ। আপনি ইংরেজিতে, আরবিতে এবং বাংলাতে সুস্পষ্টভাবে 3টা ভাষা ট্রান্সলেট করা যে আপনি সৌদি আরবে যাচ্ছেন এই দাম্মামে অত টাকা এবং প্রতিদিন আপনি বিষ খাবেন 1 বোতল করে। আমি বুঝছেন তো, একটা উদাহরণ দিচ্ছি আমি, আপনি জেনে শুনে যাচ্ছেন আপনি বাগানে কাজ করবেন বা মাজরা, রাইট? আপনি জেনে শুনে আপনি গাড়ি পরিষ্কার করবেন, গাড়ি ড্রাইভ করবেন, ঘরের গৃহস্থালী কাজ করবেন, বেতনত অতদিনের ডিউটি ছুটি, সেই কন্ডিশন, এই কন্ডিশনের বাহিরে, এবং উনি যদি জেনে শুনে কেউ যায়, ফেয়ার এনাফ, কিন্তু আপনি তাকে পাঠালেন 3 লক্ষ, 3.5 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ করে গিয়ে দেখে অস্তিত্ব নাই কোনো কিছুর। এটা যেন মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয়, অন্তত পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড এবং মিনিমাম 7 বছরের জেল হতে, এইভাবে আইন, আমি আইন মন্ত্রীকেও আমি এটা বলেছি, আমি আপনাকে বলি, এবং আমার কথা হয়েছে অনেক দিনে। বাট এটা মাননীয় আইনমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ওনারা এই বিষয়টা দেখবেন বলে আমি বিশ্বাস করি এবং তারা আশ্বস্ত করেছেন। আমরা এই আইনটা চাই অনতিবিলম্বে। যদি এটা করতে পারেন, বাংলাদেশের প্রবাসীরা রাস্তাতে ঘুমাতে হবে না। কোনো দেশের প্রবাসীরা এভাবে রাস্তাতে ঘুমায় না গিয়ে, সবচেয়ে বেশি বাংলাদেশের। যান আপনি রিয়াদে যান, গিয়ে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত মানুষ দেশে যেতে চাচ্ছে না, দেশে যেতে চায় না। এরা কেন যায় না? তাদের তো অনিশ্চয়তা দেশে, এই জন্য ভয়াবহ অবস্থা রিয়াদে, রাইট? এবং আপনি অনেক জায়গাতে, আমি নিজে দুবাইতে গেছি, আমি তো সৌদি আরবে গেছি, আমি এগুলো দেখেছি, কাতারে গেছি। সুতরাং এটা আমরা চাই সরকারের কাছ থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান, এই আইনটা যেন সরকার অনতিবিলম্বে করেন, এবং এই জায়গাতে একটা আইন দরকার। তারপরে আপনার নারী নির্যাতন একটা আছে, তারপরে হলো গিয়ে আপনার হচ্ছে যে ট্রিজন বা আপনার যে এসপিওনাজ, অর্থাৎ দেশের তথ্য প্রচার করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশের প্রায় আওয়ামী লীগের সময় কোনো না কোনো প্রায় 60% জার্নালিস্ট, 71 সময়, ডিবিসি, সরাসরি ভারতের কাছে তথ্য প্রচারে জড়িত। এরা নাম বলে দিতে পারবো আমরা। এটার জন্য সরকার করে এভাবে আস্তে আস্তে ঠিক করতে হবে অনেক জিনিস। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এই কাজটা অতি দ্রুত প্রবাসীদের ক্ষেত্রে, কারণ প্রবাসীরা যদি না বাঁচে বাংলাদেশকে বাঁচানো যাবে না। দ্যাটস দ্য বটম লাইন। এবং আমি মনে করি যে আগামীতে, এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা ঠিক করার জন্য নাম্বার 1 একটা এলিমেন্ট হতে পারে প্রবাসী। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আবারও এই প্রজেক্টটা আমি হাতে নিয়েছিলাম, বাট তখন আমাকে এমনভাবে ডিস্টার্ব করা হয়েছে, আমার সময় না এইগুলো নিয়ে যুদ্ধ করার। এখানে আমি এগুলো আমার ব্রেড অ্যান্ড বাটার না, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? বাট ডিস্টার্ব করা হয়েছে। যদি সবাই সহযোগিতা করতো, এই প্রবাসীদের মাধ্যমেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারতাম। আমরা চেষ্টা করেছি সেটা। বাট এই যে তখন আমাদের নুরুরা যখন তারও একটা সংগঠন নিয়ে আসলো, প্রবাসী অধিকার, পরে অনেকগুলা বিষয় আসলে তাদের সাথে আমাদের লাগছিল একবার, বাট এনিওয়ে এটা সলভ হয়েছে। বাট এভাবে যদি সহযোগিতা করতো কেউ, সত্যিকার অর্থেই
অনেক রেজাল্ট আমরা আনতে পারতাম। এখন আমি বিশ্বাস করি প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার খান টেনে ধরা সম্ভব। দ্যাটস হোয়াট ইট ইজ। লিসেন এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন এবং গুড লাক ফর এভরিথিং এন্ড হ্যাভ এ নাইস ইভিনিং। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।